ছাত্রছাত্রীরা, আজ আবার একটা নতুন ক্লাসের ভিডিও নিয়ে চলে এলাম। আমি তোমাদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের সেই ক্লাস। আজকের ক্লাসটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আমার একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বা ক্লাস 11-এর সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই যে ক্লাসটা আমরা আলোচনা করে নেব, এই ক্লাসে দেখো এর আগেই পার্ট 1 আকারে আমরা আলোচনা করেছিলাম তোমাদের নতুন সিলেবাসের একেবারে প্রথম যে অধ্যায় প্রাকৃতিক ভূগোলের মৌলিক উপাদান সমূহ, এই অধ্যায়েরই একটা ইউনিট যেটা ফার্স্ট ইউনিট, সেখানে ছিল শাস্ত্র রূপে ভূগোল বা বিষয় হিসাবে ভূগোল। সেখানে আমরা পড়ে ফেলেছিলাম, ডেফিনেশন অংশটা পড়ে নিয়েছিলাম আর তার ইতিহাসটা পড়েছিলাম, ভূগোলের ইতিহাস সংজ্ঞা এগুলো পড়েছিলাম। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি তার পরবর্তী যে অংশটা, অর্থাৎ সেখানে রয়েছে নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন। তাহলে নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন, যার অর্থ হচ্ছে প্রকৃতি এবং শাখা সমূহ বা শ্রেণী বিভাগ, ভূগোলের যে শাখাগুলো রয়েছে সেইগুলো নিয়ে আজকের ক্লাসের আলোচনা থাকবে। চলো তাহলে আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। তাহলে দেখো, আমরা এই যে বিষয়টা আজকে আলোচনা করতে চলেছি আজকের ক্লাসে, সেটা হচ্ছে এই যে নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন, মানে প্রকৃতি ও শাখা সমূহ। কার প্রকৃতি আর কার শাখা সমূহ পড়ছি আমরা? ভূগোলের। তো এই যে ভূগোলের প্রকৃতি আমরা পড়বো, প্রকৃতি অর্থাৎ তার অর্থটা কি? ধরো আমি যদি তোমাদের মধ্যেই কোনো একজনকে দাঁড় করিয়ে দিয়ে আমি এটা জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো, অন্য আরেকটা তোমার পাশেই তোমার কোনো বন্ধুকে যদি জিজ্ঞেস করি ওর প্রকৃতিটা কেমন, আসলে এই প্রকৃতি শব্দটার অর্থ কি? ধরন। তাহলে ওর প্রকৃতি কিরকম সেটা আমি জানতে চাইছি, মানে তার কিরকম বৈশিষ্ট্য, আসলে সে ক্লাসে কিরকম বিহেভিয়ার করে, সে কি বন্ধুসুলভ নাকি খুব দুষ্টুমি করে থাকে, সে কি পড়াশোনায় ভালো নাকি পড়াশোনা করতে মন চায় না তার, সে কি সারাক্ষণ খেলে বেড়ায় নাকি পড়াশোনাতেও যথেষ্ট মনোযোগী। এই যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়েই তো তার প্রকৃতি। সে খেতে ভালোবাসে নাকি ভালোবাসে না, ঘুরতে ভালোবাসে নাকি বাসে না, এই সমস্ত নিয়েই তো টোটাল যে তার নেচার বা প্রকৃতি আমরা বলতে পারি। ঠিক তেমনি আমরা এখন যেখানে পড়ছি জিওগ্রাফির নেচার, তাহলে সেখানে আমরা জিওগ্রাফির সম্বন্ধেও জানতে চাইবো কি? তার ধরন, তার বৈশিষ্ট্য, কি কি বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে, তার কি ধরন ধারণ, তার আভ্যন্তরীণ গঠন কি রকম, সেইগুলো নিয়েই তো তাহলে তার নেচার। এইবার আমরা আগেই কিন্তু জেনেছিলাম যে ভূগোল আলোচনা করে মূলত মানুষকে নিয়ে এবং প্রকৃতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে। তাহলে মানুষ আর প্রকৃতির মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই সংক্রান্ত বিষয়ে যে ভূগোলের মধ্যে রয়েছে, সেটাই যে তার প্রকৃতি, সেই জিনিসগুলোই যে তার ধরন বা বৈশিষ্ট্যের মধ্যে থাকবে, এটা সহজেই বলা যায়। তাহলে এক কথায় বলতে গেলে এটাই বলা যায় যে ভূগোল বিষয়টা আসলে কেমন, কি রকম, কি তার ধরন ধারণ, সেটাই হচ্ছে ভূগোলের প্রকৃতি। তাহলে এবারে আমরা আসি ভূগোলের যে প্রকৃতি, তার প্রধান যে দিক, সেইগুলোই এবার আমরা একটা একটা করে আলোচনা করব। দেখো, আগের দিনে অর্থাৎ পার্ট 1 পর্বে আমরা সেখানে আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে বর্তমানের যে ভূগোলের সংজ্ঞা প্রদান করা হয়, আধুনিক যে মতবাদ দেওয়া হয় সংজ্ঞা হিসেবে, সেখানে আমরা কার্ল রিটারের নাম বলেছিলাম, ভন হামবোল্টের নাম বলেছিলাম। সেখানে বলেছিলাম যে এই সমস্ত ভূগোলবিদরা কিন্তু ভূগোলকে বিজ্ঞানের শাখা হিসাবে পরিগণিত করেছেন, একটা বিজ্ঞানের অংশ হিসাবে বলেছেন। তাহলে এইটাও একটা ভূগোলের নেচার বা প্রকৃতি। তাহলে সেটা আমরা এখানেও তুলতে পারি যে ভূগোলের নেচার হচ্ছে বিজ্ঞান ধর্মিতা। এইবার কিরকম বিজ্ঞান ধর্মিতা সেটাই আমরা আসছি। তাহলে দেখো পয়েন্টটা কি হলো, পয়েন্টটা আমরা করলাম দেখো বিজ্ঞান ধর্মিতা। এইবার আমরা ভূগোলে কি কি আলোচনা হতে দেখতে পাই? ভূগোলে পৃথিবী সম্বন্ধে আলোচনা হয়, মানুষকে নিয়ে আলোচনা করা হয়, প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়, আর এই সব কিছুর মধ্যেকার যে আন্তঃসম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সেটাকে বিচার বিশ্লেষণ করে একটা বিজ্ঞানসম্মত যুক্তি প্রদানের মাধ্যমে সেটাকে উপস্থাপন করা হয়। তাহলে এই কারণেই বলা হচ্ছে যে ভূগোল আসলে একটা বিজ্ঞান এবং মৌলিক বিজ্ঞান। তার একটা নিজস্ব ধ্যান ধারণা রয়েছে, যেখানে মানুষ এবং প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, সেই সঙ্গে সঙ্গে পৃথিবীরও বিভিন্ন রকম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। এরপরে দেখো, আমরা ভূগোলের প্রকৃতি হিসাবে আরো একটা যে কথা বলতে পারি, সেটা হচ্ছে সংশ্লেষ ধর্মিতা। এই সংশ্লেষ ধর্মিতাটা কি না, আমরা ভূগোলকে তো একটা মৌলিক বিজ্ঞান বললামই,
এই মৌলিক বিজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে ভূগোলে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই ভূগোল শাস্ত্রটা কোনো একটা নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠেনি। এখানে বিভিন্ন বিষয়ের মধ্যে কোন কোন বিষয়ে কথা বলতে পারি, সেখানে যেমন পদার্থ বিজ্ঞান রয়েছে, জীববিজ্ঞান রয়েছে, প্রাণী বিজ্ঞান রয়েছে, উদ্ভিদ বিজ্ঞান আছে, আবার সেখানে কিন্তু রসায়নও আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো জিনিস রয়েছে, সেগুলো কি না, সেখানে আছে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, নৃতত্ত্ব, সমাজবিদ্যা, অর্থনীতি, রাশিবিজ্ঞান, জনসংখ্যাবিদ্যা, এরকম বহু জিনিস কিন্তু ভূগোল শাস্ত্রের মধ্যে রয়েছে। যেহেতু ভূগোল এই সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করে থাকে, তাই একে বলা হয়ে থাকে সাংশ্লেষিক বিষয়, বা বলা যেতে পারে সংশ্লেষ ধর্মী বিষয়। আবার একে আরো একটা কথা বলা হয়, সেটা কি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। এরপরে ভূগোলের প্রকৃতি হিসাবে আমরা আরো যেটার কথা বলতে পারি সেটা হচ্ছে গতিশীলতা। এই যে গতিশীলতার কথা বলছি, এই গতিশীলতাটা কেন বলা হচ্ছে? দেখো, ভূগোলের আলোচনার মূল যে বিষয়বস্তু সেটা হচ্ছে কি পৃথিবী। তো এই পৃথিবীর ভেতরের এবং বাইরের সমস্ত বিষয় কি একই রকম থেকে গেছে? না, সেটা ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তাহলে এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূগোলের নানান বিষয়সমূহ সেটাও পরিবর্তিত হবে। তার সমস্ত যে তথ্য, মানে যেটাকে আমরা ডাটা বলি, সেগুলোও পরিবর্তন হচ্ছে। তার যে সূত্র সেটারও পরিবর্তন হচ্ছে। তার মডেল, প্রকৃতি, পদ্ধতি সমস্তটাই কিন্তু তার বদল ঘটছে। তো এই যে প্রতিনিয়ত এই সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে, সমস্ত তথ্যের পরিবর্তন ঘটছে, সেই কারণেই বলা হচ্ছে ভূগোল হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান বা পরিবর্তনশীল বিজ্ঞান। এরপরে আমরা আর কি বলতে পারি, অন্তরা অনুশাসনিক বিষয়। তাহলে ভূগোলের আরো একটা নেচার হিসাবে আমরা বলতে পারি অন্তরা অনুশাসনিক বিষয়। সেটা আবার কি না, ভূগোল হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান। যেহেতু প্রকৃতির বিভিন্ন বিষয় সম্বন্ধে এখানে আলোচনা করা হয়, তাই এটা একটা প্রাকৃতিক বিজ্ঞান। আবার আমরা বললাম যে প্রকৃতি আর মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক, তার সমাজগত দিক সেটাও আলোচনা করে, আর্থসামাজিক পরিবেশ নিয়ে আলোচনা করে, তাহলে এটা একটা সমাজ বিজ্ঞান। তাহলে এই প্রকৃতিগত বিজ্ঞান আর সমাজ বিজ্ঞানের মেলবন্ধন ঘটায় কে না, ভূগোল। এই ভূগোলে প্রাকৃতিক বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান এসে মিলিত হয়ে যায় বলে একে কিন্তু এর চরিত্র হিসাবে এটাও বলা যায় যে এটা অন্তরা অনুশাসনিক বিষয়। এরপরে আমরা ভূগোলের আরো একটা প্রকৃতি হিসাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে ক্ষেত্র সমীক্ষা। ভূগোল এই বিষয়টা হচ্ছে একটা ফিল্ড বেসড সাবজেক্ট। সেখানে কেন ফিল্ড বেসড সাবজেক্ট? কারণ ভূগোলে যে কোনো একটা জায়গাকে বিশদে আলোচনা করতে হয়, সেই জায়গাটা নিয়ে অন্য জায়গার সঙ্গে তার তফাৎ বা পার্থক্য কি সেটা করতে হয়। তো তার জন্য তাহলে কি করতে হবে, সেই জায়গায় পৌঁছতে হবে এবং সেটার নেচার কিরকম বা বৈশিষ্ট্য কিরকম সেটা সম্পর্কে তবেই জানা সম্ভব হবে। সেই জন্য এটাকে বলা হয় ক্ষেত্র বিষয়। আর সেই ক্ষেত্র বিষয়ের যে প্রকৃতি, ক্ষেত্র সমীক্ষা হবে, এটা খুব স্বাভাবিক। এরপরে আমরা প্রকৃতি হিসাবে যেটা বলতে পারি কার্য কারণ অনুসন্ধান। এই যে এখানে দেখিয়েছি কার্য কারণ অনুসন্ধান। কার্য কারণ অনুসন্ধানটা আসলে কি রকম? দেখো, ভূগোলে যাদের নিয়ে আলোচনা করা হচ্ছে, মানুষ, প্রকৃতি, পৃথিবী, এদের নিয়ে যে আলোচনা করা হচ্ছে, সেখানে কোনো একটা ঘটনার পিছনে কি কারণ, কি তার ফলাফল, কি কারণে সংঘটিত হলো, এগুলোই তো আলোচনা করা হয়। সেই জন্যই বলা হচ্ছে কার্যকারণ সম্পর্কের অনুসন্ধান করা, এটা হচ্ছে ভূগোলের আর একটা প্রকৃতি। যেমন তোমরা এর আগে পড়ে এসেছো জোয়ার ভাটা, সেখানে আমরা ভূগোলে কি পড়েছি, তোমরা মাধ্যমিকে দিতে গিয়েই পড়েছো জোয়ার ভাটা সৃষ্টির কারণ কি, জোয়ার ভাটার ফলাফল কি। একদম শুরুতেই তোমরা ক্লাস 6-এ সেখানে পড়েছো আহ্নিক গতির ফলাফল কি, প্রমাণ, এগুলো আমরা পড়েছি। আবার পরবর্তীতে তুমি ভূমিকম্প যেখানে পড়েছো, ভূমিকম্প সৃষ্টির যে ফলাফল, ভূমিকম্পের ফলাফল, সেগুলো। তাহলে কি হচ্ছে, এখানে আমরা মানুষ, প্রকৃতি, বিভিন্ন তাদের বিষয়বস্তুগুলোকে নিয়ে তাদের কার্যকারণ আমরা দেখছি, বিশ্লেষণ করছি, কি কারণে হচ্ছে, তার ফলাফল কি, এগুলো আমরা আলোচনা করি। তাহলে ভূগোলের অবশ্যই একটা প্রকৃতি হচ্ছে কার্যকারণ সম্পর্কের অনুসন্ধান। তাহলে এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এটা পুরোটাই হলো কি ভূগোলের নেচার বা প্রকৃতি। তো এখান থেকে পুরো আলোচনাটা থেকে আমরা যে সিদ্ধান্তটা আসতে পারলাম সেটা কি না, বিজ্ঞানের আরো যে সমস্ত শাখাগুলো রয়েছে সেই শাখাগুলো সম্পর্কে ধারণা সুস্পষ্ট করতে গেলে ভূগোল অত্যাবশ্যক। ভূগোল ছাড়া কিন্তু বিজ্ঞানের অন্য শাখাগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করা যায় না। সেই কারণে ভূগোলকে বলা হয় সকল বিজ্ঞানের জননী।
এই অংশটাও কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন আসতে পারে, তাই এটা মনে রাখবে, ভূগোল হলো সকল বিজ্ঞানের জননী। তাহলে এই পর্যন্ত আমরা যেটা পড়লাম সেটা হলো প্রকৃতি। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শাখা সমূহ। কি কি শাখা রয়েছে ভূগোলের সেগুলো এবার আমরা দেখে নেব। এখন আমরা দেখে নিই ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ মানে এখানে হচ্ছে ভূগোলের কতগুলি শাখা রয়েছে, সেই সমস্ত শাখায় কি কি বিষয়ে আলোচনা করা হয় সেগুলোই আমরা এখন দেখে নেব। দেখো, প্রথমেই আমি তোমাদের দেখিয়েছি ভূগোল, তাকে মূলত দুটো অংশে ভাগ করা হচ্ছে। একটা বলা হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল আর একটা আঞ্চলিক ভূগোল। তাহলে ভূগোলকে মূলত দুটো ভাগে ভাগ করা হলো। তার প্রথম যে ভাগ, যেটাকে বলছি প্রণালীবদ্ধ ভূগোল, এখানে আছেটা কি না, এই প্রণালীবদ্ধ ভূগোলে প্রকৃতি আর মানুষকে নিয়ে তার যে সমস্ত উপাদান, অর্থাৎ ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, জীবজন্তু, মানুষ, তাদের জীবনযাত্রা, এই সমস্ত কিছুর যে বৈশিষ্ট্য বা ধর্ম, সেইগুলো নিয়ে যখন আলোচনা করা হয় ভূগোলের যে শাখাটা, সেটাই হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল। এই যে প্রণালীবদ্ধ ভূগোলের কথা বলছি, এই প্রণালীবদ্ধ ভূগোলের জনক হলেন আলেকজান্ডার ভন হামবোল্ড। এই নামটা তোমরা আগেই শুনেছ, আমি পার্ট 1 বোঝাতে গিয়ে সেখানে তোমাদের নামটা বলেছি। তো এই আলেকজান্ডার ভন হামবোল্ডকে বলা হয় প্রণালীবদ্ধ ভূগোলের জনক। আর তাহলে আঞ্চলিক ভূগোল কাকে বলা হয়? এই যে আমরা আঞ্চলিক ভূগোলের কথা বললাম, এই আঞ্চলিক ভূগোল হচ্ছে কি না, ভূগোলের যে শাখায় পৃথিবীকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা হয় এবং তার যে সমস্ত উপাদান, সেই উপাদানগুলো মানে কি, সেটা ভূপ্রকৃতি হতে পারে, সেখানকার জলবায়ু, মৃত্তিকা, সেখানকার সামাজিক দিক, সাংস্কৃতিক দিক, এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করা হয় ভূগোলের যে শাখায়, সেটাই হচ্ছে আঞ্চলিক ভূগোল। তাহলে এই দুটো ভূগোল নিশ্চয়ই বোঝা গেছে। ভূগোলের যে দুটো আমরা শ্রেণী করলাম, একটা হচ্ছে প্রণালীবদ্ধ আর একটা আঞ্চলিক ভূগোল। তো প্রণালীবদ্ধ ভূগোলের জনক আমরা বললাম কাকে? আলেকজান্ডার ভন হামবোল্ডকে। তাহলে আঞ্চলিক ভূগোল, এই আঞ্চলিক ভূগোলের সৃষ্টিকর্তা বলে মনে করা হয় ভ্যারেনিয়াসকে। এই ভ্যারেনিয়াস, ইনি একজন হচ্ছেন জার্মান ভূগোলবিদ। এই জার্মান ভূগোলবিদ ভ্যারেনিয়াসকে অনেকে মনে করেন যে ইনি হলেন আঞ্চলিক ভূগোলের সৃষ্টিকর্তা। তবে এই ক্ষেত্রেও কিন্তু দ্বিমত রয়েছে। আবার অনেকে এটাও মনে করেন যে কার্ল রিটার আঞ্চলিক ভূগোলের সৃষ্টিকর্তা। এই যে নামগুলো আমি বলছি, পার্ট 1 এর ক্ষেত্রেও তোমাদের বারবার বলেছি, এই জায়গাগুলো কিন্তু কিছু বোঝার বিষয় সেই অর্থে নয়, খুব ভালো করে মনে রাখতে হবে, বারবার করে শুনতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। আর তোমাদেরকে নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। কাকে কিসের জনক বলা হলো, কেন বলা হলো, সেই ব্যাপারগুলো, বা কে কোন বই লিখেছে, এটা আগেও আমি বলেছি। বারবার বলে শুধু শুধু ভিডিওটা লেন্দি করতে চাইছি না, তো তোমরা এগুলো একটু বুঝে নাও। তাহলে প্রণালীবদ্ধ ভূগোলের জনক বলা হলো আলেকজান্ডার ভন হামবোল্ডকে, আর আঞ্চলিক ভূগোলের সৃষ্টিকর্তা বলা হচ্ছে ভ্যারেনিয়াসকে। দ্বিমত রয়েছে যেখানে, সেটা হচ্ছে কার্ল রিটারকেও অনেকে মনে করেন আঞ্চলিক ভূগোলের সৃষ্টিকর্তা। এইবার দেখো, এই যে প্রণালীবদ্ধ ভূগোলের কথা আমরা বললাম, তার আবার 3টে শাখা রয়েছে। সেই 3টে শাখা কি কি? এক হচ্ছে প্রাকৃতিক ভূগোল, 2 জীব ভূগোল, আর 3 মানবীয় ভূগোল। তাহলে প্রণালীবদ্ধ ভূগোলকে আবার 3টে শাখায় বিভক্ত করা হলো, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল আর মানবীয় ভূগোল। এই যে 3টে শাখা, এই 3টে শাখারই কিন্তু আবার অনেকগুলো করে উপশাখা রয়েছে, প্রত্যেকেরই আবার উপশাখা রয়েছে। প্রণালীবদ্ধ ভূগোলের মূল ভাগ হচ্ছে এইগুলো, প্রধান ভাগ। এই প্রধানের আবার কিছু বিভাগ রয়েছে, উপশাখা রয়েছে। সেই উপশাখাগুলো এখন আমরা জেনে নেব, সেই শাখাগুলোর নাম, উপশাখাগুলোর কি নাম, তার কে প্রবক্তা, তার ভেতরে কি রয়েছে, এবার আমরা সেটা দেখে নেব। দেখো, প্রণালীবদ্ধ ভূগোলকে তাহলে যে 3টে ভাগে ভাগ করা হলো, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল আর মানবীয় ভূগোল, এই 3টে ভাগের মধ্যে যে উপশাখাগুলো রয়েছে সেগুলো এবার দেখে নাও। সেই উপশাখাগুলোর মধ্যে প্রাকৃতিক ভূগোলকে আমরা কতগুলো শাখা পাচ্ছি সেখানে দেখো। ভূমিরূপ বিদ্যা, মানে এখানে আমি জায়গা কমের জন্য ছোট ছোট করে শুধু বিদ্যা কথাটা উল্লেখ করিনি, এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু বিদ্যা কথাটা হবে। তাহলে ভূমিরূপ বিদ্যা, তারপর করেছি ভূজলবিদ্যা, আবহবিদ্যা, জলবায়ু বিদ্যা, মৃত্তিকা বিদ্যা, সমুদ্রবিদ্যা, জ্যোতির্বিদ্যা। এগুলো প্রত্যেকটাই তাহলে কি হলো, এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের শাখা। এরপরে আমরা একটা প্রধান যে ভাগ করেছিলাম সেটা হচ্ছে জীব ভূগোল। জীব ভূগোলের শাখা, উপশাখা হচ্ছে 4টে। সেই 4টে কি কি? পরিবেশ ভূগোল, উদ্ভিদ ভূগোল,
প্রাণী ভূগোল, মানব ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোলের আমরা যে উপশাখাগুলো পেয়েছিলাম সেখানে সব যোগ করেছিলাম বিদ্যা কথাটা, আর এখানে যোগ করবে সব ভূগোল কথাটা। পরিবেশ ভূগোল, উদ্ভিদ ভূগোল, প্রাণী ভূগোল আর মানব ভূগোল, এটা হচ্ছে জীব ভূগোলের উপশাখা। এরপরে আমাদের প্রধান যে আরেকটা ভাগ ছিল সেটা হচ্ছে মানবীয় ভূগোল। এই মানবীয় ভূগোলেরও কিন্তু অনেকগুলো উপশাখা রয়েছে। সেই উপশাখাগুলো দেখে নাও কোনগুলো না, সামাজিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, ঐতিহাসিক ভূগোল, সাংস্কৃতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, জনবসতি ভূগোল আর চিকিৎসা ভূগোল। তাহলে এই যে আমরা ভূগোলের এতগুলো প্রধান শাখা উপশাখার কথা বললাম, এবার তো জানতে হবে যে কোন উপশাখায় কি বিষয় আলোচনা করা হয়। দেখো, প্রথমেই আমরা প্রধান যে প্রাকৃতিক ভূগোল যে ভাগ করেছি তার প্রথম যে উপশাখাটার কথা বলেছি সেটা হচ্ছে ভূমিরূপ বিদ্যা। তো ভূমিরূপ বিদ্যা সেখানে কি পঠন পাঠন করানো হবে, মানে সেই ভূগোলে কি থাকবে, সেখানে হচ্ছে পৃথিবীর ভেতরের গঠন, সেখানকার ভূমিরূপের প্রকৃতি, শিলার ধরন, তার বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আলোচনা করা হবে। তারপরের যে শাখাটার কথা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ভূজল বিদ্যা। ভূজল বিদ্যা, ভূ অর্থাৎ পৃথিবী, পৃথিবীর যে জল সেই সম্পর্কিত বিষয় যে শাখায় পড়ানো হয়। তাহলে সেখানে কি থাকবে, সেখানে পৃথিবীর অভ্যন্তরের যে জল অর্থাৎ যেটাকে আমরা বলছি ভৌম জল, সেই বিষয়ে আলোচনা করা হবে। তার সঙ্গে সঙ্গে তার যে প্রবাহ, পৃথিবীর উপরে পৃষ্ঠের জলের যে প্রবাহ অর্থাৎ পৃষ্ঠ প্রবাহ, সেটা নিয়ে আলোচনা করা হবে। আর সেখানে জলচক্র আলোচনা করা হবে। এইগুলো কোথায় থাকবে, জলবিদ্যা, ভূজলবিদ্যা। এরপরে আমরা যে ভাগটা করেছি সেটা হচ্ছে আবহবিদ্যা। আবহাওয়াবিদ্যা মানে সেখানে হচ্ছে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন উপাদান নিয়ে আলোচনা করা হবে। আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলো, সেখানে বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, এইসব নিয়ে তো আলোচনা হয়। সেখানে তার পূর্বাভাস দেওয়া থাকবে, সতর্কীকরণ থাকবে, মানে কখন কিরকম ঝোড়ো আবহাওয়া থাকবে না কি থাকবে, সেই সমস্ত আলোচনা করা হবে কোথায়, আবহবিদ্যাতে। এরপরে আমরা যে ভাগ করেছি সেটা হচ্ছে জলবায়ু। তাহলে এই জলবায়ু বিদ্যাতে কি আলোচনা করা হবে না, সেখানে বায়ুমণ্ডলের চাপ, সেখানকার কিরকম জলবায়ুর ধরন ধারণ, সেই অনুযায়ী সারা বিশ্বের বা পৃথিবীতে উষ্ণতা বাড়ছে না কমছে, অর্থাৎ যেটাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলছি, এই সমস্ত আলোচনা করা হচ্ছে জলবায়ু বিদ্যাতে। এরপরে হচ্ছে মৃত্তিকা বিদ্যা। সেখানে কি হবে, সেখানে মাটির প্রকৃতি, মাটির ধরন ধারণ, মাটির মধ্যে উপাদান, তার স্তর বিন্যাস, ক্ষয়ের কারণ, সংরক্ষণ কিভাবে করবে, এই সমস্ত আলোচনা হবে মৃত্তিকা বিদ্যাতে। আর তারপরে যেটা আছে সমুদ্রবিদ্যা, এখানে কি আলোচনা করা হবে না, এখানে হচ্ছে পৃথিবীর কোথায় কোথায় সমুদ্রের বন্টন কিরকম আছে সেটা, সেই সমুদ্রের জলের লবণতার মাত্রা কিরকম, জলের ঘনত্ব কিরকম, তার উষ্ণতা কিরকম। তারপরের যে ভাগ সেটা হচ্ছে আমাদের জ্যোতির্বিদ্যা। এই জ্যোতির্বিদ্যায় আমরা তাহলে কি পড়বো, এখানে আমরা পড়বো মহাকাশ। এই শাখায় পড়ানো হয় মহাকাশ সম্বন্ধীয় বিভিন্ন বিষয়, যেখানে থাকবে গ্রহ, নক্ষত্র, তাদের উৎপত্তি নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, যেমন তোমাদের এরপরেই তোমরা পড়বে কান্টের মতবাদ, জেফরির মতবাদ, এরকম অনেক মতবাদ রয়েছে, সেগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। সবগুলো নয়, কয়েকটা উল্লেখ আছে এবারে সিলেবাসে, সেগুলো তোমাদের দেখতে হবে। তো সেই জিনিসগুলো পড়ানো হবে কোথায় না, এই জ্যোতির্বিদ্যা শাখায়। প্রাকৃতিক ভূগোলের যে উপশাখা জ্যোতির্বিদ্যা, সেখানে হচ্ছে এই সমস্ত জিনিসগুলো অধ্যয়ন করানো হয়। এই পর্যন্ত হলো প্রাকৃতিক ভূগোলের উপশাখা। এরপরে আসছে জীব ভূগোল। এই জীব ভূগোলের মধ্যে তাহলে আমাদেরকে প্রথমে যেটা আমরা যে উপশাখা দেখিয়েছি সেটা হচ্ছে পরিবেশ ভূগোল। সেখানে কি থাকবে, সেখানে পরিবেশ সংক্রান্ত নানান বিষয়বস্তু, যেমন পরিবেশ দূষণ হচ্ছে কিনা, যদি দূষণ হয় কি কি কারণে হচ্ছে, তার প্রতিকার করবে কিভাবে, দূষণ রোধ করতে গেলে কি কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এই সমস্ত আলোচনা করা হচ্ছে পরিবেশ ভূগোলে। আর এরপরে আছে আমাদের উদ্ভিদ ভূগোল। উদ্ভিদ ভূগোলে তাহলে আমাদেরকে কি পড়তে হবে না, পৃথিবীর কোথায় কোথায় কোন কোন ধরনের উদ্ভিদের কিরকম বন্টন হয়েছে, চিরহরিৎ, পর্ণমোচী, সরলবর্গীয়, কোথায় কিরকম উদ্ভিদের বন্টন আছে সেটা দেখতে হবে। তার ওপরে মানে এই উদ্ভিদের প্রকৃতির ওপরে মৃত্তিকার প্রভাব কিরকম, জলবায়ুর প্রভাব কিরকম, সেই উদ্ভিদের প্রজাতির বৈশিষ্ট্য কি, এই সমস্তগুলো কিন্তু পড়তে হবে উদ্ভিদ বিদ্যায়। ঠিক তেমনি প্রাণী ভূগোল যেটা, সেখানেও আমরা কি পড়বো, কিভাবে প্রাণের সঞ্চার প্রথম হলো, প্রাণীর আবির্ভাব কিভাবে হলো, তার উৎপত্তি কিভাবে হলো, কোন প্রজাতির প্রাণীর কোথায় কিরকম বন্টন আছে, সেই সংক্রান্ত পঠন পাঠন করানো হবে
প্রাণী ভূগোলে। আর এরপরে যে উপশাখাটার কথা আমরা বলেছি সেটা হচ্ছে মানব ভূগোল। এই মানব ভূগোলে কি পড়ানো হয়? এখানে মূলত পড়ানো হয় পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক কিরকম, কোন পরিবেশের মানুষের জীবনযাত্রা কিরকম, সেখানের মানুষকে অনেক কর্মপটু হতে হয় কিনা, দক্ষ কিনা, তারা পরিশ্রমী কিনা, সেখানকার আবহাওয়ার সঙ্গে তাদের অভিযোজন বৈশিষ্ট্য কিরকম, এই সমস্ত পড়ানো হচ্ছে কোথায়? মানব ভূগোল, বা এটার আরো একটা নাম হয় মানব বাস্তুবিদ্যা। এই পর্যন্ত হয়ে গেল আমাদের জীব ভূগোলের উপশাখা। এরপরে আমাদের যে উপশাখাটা আমরা দেখব সেটা কিসের? না মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক উপশাখা পড়েছি। সেখানে প্রথমেই আছে সামাজিক ভূগোল। তো এই সামাজিক ভূগোলে তাহলে কি পড়ানো হয় বা এই শাখায় কি থাকে? এখানে সমাজের বিভিন্ন স্তর বিন্যাস, সেখানে বর্ণ অনুযায়ী সেখানকার সমাজের জাতি, ধর্ম, সেখানকার বিদ্বেষ, তাদের মধ্যে কিরকম সামাজিক গঠন রয়েছে, সেই সমস্ত কিছু দেখানো হয় বা পড়ানো হয়। সেটা হচ্ছে সামাজিক ভূগোলে। এরপরে হচ্ছে রাজনৈতিক ভূগোল। তাহলে রাজনৈতিক ভূগোলে আবার কি পড়ানো হবে? না, ভূগোলের এই শাখায় দেখানো হয় রাষ্ট্রজোট, রাষ্ট্রের উৎপত্তি, এই সমস্তগুলো দেখানো হয় রাজনৈতিক ভূগোলে। এরপরে আমরা যে শাখাটা দেখিয়েছি সেটা হচ্ছে ঐতিহাসিক ভূগোল। তাহলে ঐতিহাসিক ভূগোলে কি ইতিহাস পড়ানো হয়? ভূগোলের মধ্যে ইতিহাস পড়ানো হয়? ব্যাপারটা ঠিক এরকম নয়, কিন্তু আবার কিছুটা সেই রকম। তো কি তাহলে থাকে এই ভূগোলে? না, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যে সামাজিক প্রেক্ষাপট সেটা কিরকম সেটা দেখানো হয় এই ভূগোলে। অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে বিষয়গুলো থাকে মানুষের সমাজের মধ্যে, রাজনীতির মধ্যে আর অর্থনীতির মধ্যে, সেটা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয় সেইটাই আলোচনা করা হচ্ছে ঐতিহাসিক ভূগোলে। ঐতিহাসিক ভূগোলের বিষয়বস্তু তাহলে এটা। এরপরে হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভূগোল। সাংস্কৃতিক ভূগোলে তাহলে কি থাকে? এখানে দেখানো হয় পৃথিবীর বিভিন্ন জায়গার যে সাংস্কৃতিক পরিবেশ, রীতিনীতি, বিভিন্ন এলাকার কালচার তো বিভিন্ন রকম হয়ে থাকে, সেই সমস্তটাই কিন্তু এই ভূগোলের এই শাখায় আলোচনা করা হয়। সাংস্কৃতিক ভূগোলে বিভিন্ন স্থানের সাংস্কৃতিক যে রীতিনীতি সেইগুলো দেখানো হয়। এরপরের যে ভাগটা দেখিয়েছি সেটা দেখো কি? সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোল। তাহলে জনসংখ্যা ভূগোলে কি দেখানো হয়? সেখানে দেখানো হয় আদমশুমারি অনুযায়ী কিরকম জনসংখ্যা রয়েছে, জন্মহার, মৃত্যুহার, মাইগ্রেশন, এই সমস্ত কিছু। মাইগ্রেশন অর্থাৎ হচ্ছে পরিব্রাজন, এইগুলো দেখানো হয় কোথায়? জনসংখ্যা ভূগোলে। আর এরপরে আমরা করেছি জনবসতি ভূগোল। তাহলে জনবসতি ভূগোল সেটা কিরকম? না, ভূগোলের এই শাখায় জনবসতির বন্টন দেখানো হয় অঞ্চল ভেদে, এবং সেখানে অনেক শ্রেণী বিভাগ দেখানো হয়। যেমন হচ্ছে রৈখিক জনবসতি, দণ্ডাকার বসতি, এই যে গোষ্ঠীবদ্ধ বসতি, এই যে শ্রেণী বিভাগগুলো সেখানে আলোচনা করা হয়। কোন কোন জায়গায় গড়ে ওঠে রৈখিক জনবসতি, কোথায় গড়ে উঠবে, কোথায় গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠবে, এই সমস্ত আলোচনা, জনবসতি বিষয়ক আলোচনা করা হবে কোথায়? ভূগোলের এই শাখায়, অর্থাৎ জনবসতি ভূগোলে। আর এরপরে আমরা যে ভাগটা দেখিয়েছি সেটা হচ্ছে চিকিৎসা ভূগোল। চিকিৎসা ভূগোলে তাহলে কি থাকবে? না, এই ভূগোলের এই শাখায় আলোচনা করা হবে অসুস্থতার কি কারণ সেটা নির্ণয় করা হবে, সেই অনুযায়ী রোগ নির্ণয় করা হবে। তারপর সেই যে রোগের যে প্রভাব সেটা কি হতে পারে সেটা আলোচনা করা হবে, রোগটার ব্যাখ্যা প্রদান করা হবে, মানে ওই রোগ থেকে কি কি হওয়া সম্ভব বা কি কি ঘটতে পারে, এই সমস্ত কিছু আলোচনা করা হবে কোথায়? না, এই চিকিৎসা ভূগোলে। চিকিৎসা ভূগোলে এই সমস্ত বিষয়গুলোকে আলোচনা করা হয়। এই যে ভাগগুলোর কথা বললাম, এই ভাগগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু আরো কতগুলো ভাগ আছে মানবীয় ভূগোলের, যেটা আমার এই জায়গায় ধরছিল না, আমি তোমাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করলাম, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। তো এই যে আমরা চিকিৎসা ভূগোল পর্যন্ত বললাম, এরপরে আরো একটা যেটা রয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। এখানে কি আলোচনা করা হয়? ভূগোলের এই শাখায় আলোচনা করা হয় বিভিন্ন উৎপাদনমূলক কার্যকলাপ, পরিষেবামূলক কার্যকলাপ, অর্থনীতিমূলক কার্যকলাপ, সমস্ত কিছুটা ভূগোলের এই শাখায় আলোচনা করা হয়। আর এরপরে আমরা যে ভাগটা দেখিয়েছি সেখানে দেখো, সেটা হচ্ছে রাশিমাত্রিক ভূগোল। এখানে কি? এখানে মূলত আলোচনা করা হয় মডেল সংক্রান্ত, তাছাড়া আলোচনা করা হয় জ্যামিতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, আর সংখ্যাতাত্ত্বিক আলোচনা করা হয় ভূগোলের এই শাখায়। কোথায়? রাশিমাত্রিক ভূগোলে। আর এরপরে আমরা যে ভাগটা দেখিয়েছি সেটা দেখো
ভূগোল চিন্তন, এটাকে বলা হয় থট। ভূগোলের এই শাখায় কিন্তু বিভিন্ন রকমের ব্যাখ্যা প্রদান করতে হয়, সেখানে ভাববাদ আলোচনা করতে হয়, আদর্শবাদ আলোচনা করতে হয়, এই আদর্শবাদ ভাববাদ সেগুলোর ব্যাখ্যা করতে হয় এই ভূগোলের এই শাখায়। এই হলো আমাদের টোটাল প্রণালীবদ্ধ ভূগোলের প্রধান বিভাগ আর তার সমস্ত উপবিভাগ সম্পর্কে জানালাম, যেগুলোতে কি কি আলোচনা করা হয় সেটাও জানিয়ে দিলাম। এরপর আমাদের বাকি থেকে গেল কি আঞ্চলিক ভূগোল। এবার দেখে নাও এই আঞ্চলিক ভূগোলের কি কোনো উপশাখা আছে কি নেই, যদি থাকে সেগুলো কোনগুলো। তো এইবার দেখে নাও আমরা যে ভূগোলের আরেকটা ভাগ করেছিলাম আঞ্চলিক ভূগোল, সেই আঞ্চলিক ভূগোলের সৃষ্টিকর্তা বলা হয়েছিল ভ্যারেনিয়াসকে বা মতান্তরে কার্ল রিটার। এই যে ভাগটা এখানে হচ্ছে 4টে উপশাখা আমরা পেলাম। এই 4টে উপশাখার মধ্যে প্রথম হয়েছে কি অঞ্চল সমীক্ষা, দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক উন্নয়ন, 3 নম্বর আঞ্চলিক পরিকল্পনা, আর 4 নম্বর হচ্ছে আঞ্চলিক বিশ্লেষণ। এই যে শাখাগুলো উপশাখাগুলো এটাই হচ্ছে আঞ্চলিক ভূগোলের উপশাখা। তো এই হলো টোটাল ভূগোলের যে শাখা সমূহ বা শ্রেণী বিভাগ সেটা আমরা আলোচনা করলাম। এই জায়গা থেকে কিন্তু বহু প্রশ্ন হতে পারে তোমাদের। এই জায়গায় যেমন ধরো এই যে ভূমিরূপ, এই ভূমিরূপ বিদ্যাকে বলা হয় জিওমরফোলজি। এই জিওমরফোলজি শব্দের প্রবক্তাকে, সর্বপ্রথম এই জিওমরফোলজি কথাটি প্রয়োগ করেন কিথ। কিথ হচ্ছে এই জিওমরফোলজি কথার প্রবক্তা, যার অর্থ হচ্ছে ভূমিরূপ বিদ্যা। তো এই অংশ থেকে ছোট প্রশ্ন আকারে যা যা আসতে পারে, যেমন তোমাদের হচ্ছে এখানে আবহবিদ্যা, এটাকে কি বলা হয়, আর এটাকে বলা হয় মেটিওরোলজি। আবার যেটা বলা হচ্ছে জলবায়ু বিদ্যা সেটাকে বলা হয় ক্লাইমেটোলজি। আবার যেটাকে আমরা বলছি মৃত্তিকা বিদ্যা সেটাকে বলা হয় সয়েল জিওগ্রাফি। আবার যেটাকে আমরা বলছি সমুদ্রবিদ্যা এটাকে বলা হয় ওশানোগ্রাফি। এইরকম কোন বিষয়টাকে কি বলা হয়, ইংলিশ টার্মটা কি, এই অংশগুলো থেকে যে ছোট প্রশ্নগুলো মানে এমসিকিউ তোমাদের আসতে পারে। যেমন এই যেটা বললাম ভূমিরূপ বিদ্যা যেটাকে বলা হয় জিওমরফোলজি, এই শব্দটার প্রবক্তা বা প্রণেতা প্রথম কে ছিলেন না কিথ। তো সেই রকমই ছোট প্রশ্নের আকারে সেটা অন্য একটা ক্লাস নিয়ে চলে আসবো তোমাদের জন্য। আজকে তোমাদের শুধুই মাত্র ভূগোলের নেচার আর ক্লাসিফিকেশনটা দেখালাম, এতেই মনে হয় ভিডিওটা যথেষ্ট বড় হয়ে গেছে বলে মনে হয়, জানি না কতটা হয়েছে। তো খুব বেশি ভিডিও বড় হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কাছ পর্যন্ত পৌঁছানোটা আমার পক্ষে খুব সমস্যার হয়ে যায়, তাই ভিডিওটা আজকে আর বাড়াতে চাইছি না। তোমাদের যে ইউনিট 1 সেখানে আমাদের ডেফিনেশন ছিল, ওটা আমরা পার্ট 1 আকারে দেখিয়ে দিয়েছি। আমরা পার্ট 2তে এখন দেখলাম নেচার আর ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, এটা করে নিলাম। আর এরপরে আর একটা পার্ট 3 আসবে যেখানে তোমাদেরকে দেখাবো স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ জিওগ্রাফি, এটা দেখিয়ে দেবো। তাহলেই আমাদের ইউনিট 1টা কিন্তু শেষ হয়ে যাবে। মনোযোগ সহকারে নিশ্চয়ই প্রত্যেকে দেখেছো বলেই মনে হয়। প্রয়োজনে তোমরা যদি মনে হয় যে কোনো একটা জায়গায় হয়তো একটু বাদ হয়ে গেল, তাহলে ঘুরে আরেকবার দেখে নিতে পারো। আর যে যে জায়গাগুলো তোমাদের বললাম তার কোনো একটা অংশ যদি মনে হয় যে তোমরা নোট ডাউন করে নেবে, সেটা অবশ্যই করে নিও। আজকের এই ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই জানাবে। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে অনেক 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 করে শেয়ার করে দেবে। যদি তুমি চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দেবে। এই রকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যদি তুমি পেতে চাও, যদি তোমার ক্লাসটা ভালো লাগে এবং ক্লাসগুলো যদি তোমার দরকার মনে হয়, তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এখনই। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো।